হবু বরের সাথে কফি শপে দেখা করতে গিয়ে তার জায়গায় প্রাক্তনের দেখা পাবে কল্পনাও করেনি আরতি। মানুষটার সাথে তার দেখা হলো গুনে গুনে 6 বছর পর। বসন্তের নভশ্চরে কিশোরী মনে যখন হাজারো এলোমেলো ভাবনা অজান্তেই তখন প্রেমে পড়ে যায় আয়ানের। নিজের অতীতের পৃষ্ঠা ওল্টানোর আগে তার হবু বর এসে পড়ল। মিষ্টি হেসে সে বলল, অপেক্ষা করালাম তোমাকে, বসো। ততক্ষণে আয়ানও তার কাছাকাছি এসে পড়েছে। ওষ্ঠজোড়ায় হাসি ঝুলিয়ে সে প্রশ্ন করলো, ভালো আছো? সেই পুরনো অভ্যাসটা আজও গেল না। কেমন আছোর বদলে প্রশ্ন করে, ভালো আছো? আরদি শীতল দৃষ্টিতে সাগরের দিকে তাকালো। বেচারার চোখে মুখে প্রশ্ন থই থই করছে। আরদি স্মিত হেসে উত্তর দিল, ভালো আছি। আপনি কেমন আছেন? আয়ন দৃষ্টি নিচু করে মাথা নাড়ল, যার অর্থ সে ভালো আছে। সাগর এবারে মুখ খুলে বলল, ইনি কে আরু? আরদি আয়নের দিকে তাকিয়ে উত্তর দিল, আমার স্কুল লাইফের বন্ধু, মানে আমার সিনিয়র ছিল, বাট ফ্রেন্ডের মতোই। সাগর ভদ্রতা সূচক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি সাগর। আয়ানও হাত মিলিয়ে বলল, আয়ান। আরদির বড্ড অস্বস্তি হচ্ছে। একজন হবু বর, অন্যজন প্রাক্তন প্রেমিক। এরা কেউ একে অপরের সম্পর্কে জানে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত তার জানা নেই। আয়ন যদি সাগরকে তার বন্ধু মনে করে, তাহলে এক্ষুনি আরদিকে বলে বসবে, তুমি আগের চেয়েও সুন্দর হয়ে গেছো। আয়ন তার উদ্দেশ্যে বলল, তুমি? উনি আমার ফিয়ন্সি। কথা বলতে বলতে তিনজন তিনটে চেয়ার দখল করে ফেলল। স্বভাবগত আয়ন মুচকি হেসে বলল, ওয়াও, অভিনন্দন। আরদি, আমি কিন্তু কিছু বলতাম না। শেষ কথাটার অর্থ আরদি ভালোই বুঝতে পারল। হুটহাট কিছু শোনার ভয়ে সে আরদি পরিচয় দিল তা আয়ান বুঝতে পেরেছে। মাঝখানে সাগর প্রশ্ন করল, কি বলতেন না? নাথিং সিরিয়াস। ভয়ে আরদির পা হাত ঠান্ডা হয়ে এসেছিল। তার চেহারার ভাঁজে ভাঁজে সূক্ষ্মভাবে মেঘের ছায়া স্পষ্ট ভেসে উঠল। আয়ান মনে মনে এক গাদা হাসল। এই সামান্য বিষয়টাতেই মেয়েটা এত ভয় পেল। এত ভীতু কেন মেয়েটা? সেকেন্ড কাটতে না কাটতে সাগরের সাথে আয়ন মিশে গেল। কফি খেতে খেতে পরিবেশটা বেশ জমে উঠল। দুজনকে দেখে মনে হচ্ছে বেশ পুরনো বন্ধু। আরদির উদ্দেশ্যে আয়ন প্রশ্ন করলো, কি ব্যাপার, এত চুপচাপ কেন? বিয়ে কবে করছো? নড়ে চড়ে বসলো আরদি। সাগরের দিকে এক পলক তাকিয়ে বলল, সামনের মাসি। আয়নের উদ্দেশ্যে সাগর বলল, আরু, এত চুপচাপ? উফ, যা প্রশ্ন করি তাই উত্তর দেবে, কথা বলবে মেপে মেপে। ছেলে দুজন খিলখিল করে হাসলো। আর আরদি লুকিয়ে। আরদি আয়নের প্রেমটা শুরু হয়েছিল বসন্তের শুরুতে। দুই বেনি হাত ধরে যখন চঞ্চল আরদি কোচিংয়ে যাচ্ছিল, তখন পিছন থেকে মোটা কণ্ঠস্বর বলে উঠল, এত কোমর নাড়ানোর কি আছে? অঙ্গ প্রত্যঙ্গ কি জন্ম থেকেই বাঁকা? বসন্তের ভোর তখন। পুরুষ কণ্ঠে এমন কথা শুনে আরদি পিছন ঘুরে তাকাতেই আটকে গেল। সেই মুহূর্তে ছেলেটা বোতল থেকে চোখে মুখে জল দিচ্ছিল। কি নিখুঁতভাবে জলবিন্দু ছেলেটাকে ছুঁয়ে যাচ্ছে। আরদি অনেকক্ষণ অবধি চেয়ে রইল। হঠাৎ তার ছেলেটা কাছাকাছি এসে বলল, হাঁ করে তাকিয়ে আছো কেন? পছন্দ হয়েছে নাকি আমাকে? কি অসভ্য ছেলে! আরদির অনুভূতিগুলো ভোঁতা হয়ে এলো। লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। চেয়েও সে ঝগড়া করতে পারেনি। চুপচাপ মাথা নিচু করে কোচিংয়ে চলে গিয়েছিল। পরদিন আরদি যথাসম্ভব চেষ্টা করেছিল মাথা নিচু করে জায়গাটা পার করতে, কিন্তু হায়ানের বাড়ির কাছাকাছি এসেই দুষ্টু বুদ্ধি মাথায় ভর করায় সে ইচ্ছে করে কোমর দোলাতে দোলাতে গেল। সেই দিন অবশ্য আয়ানের দেখা মেলেনি। তবে পরের দিনই কোচিংয়ে গিয়ে জানতে পারল আয়ন তার বান্ধবীর কাজিন হয়। ইনিয়ে বিনিয়ে যখন আরদি তার বান্ধবীর বাসায় যায়, তখন দেখা মেলে রাজকুমারের। বেশ জমিয়ে আড্ডা দেওয়ার পর নাম্বার আদান প্রদান হয়। 2-4 দিনের কথা বলায় প্রেমের সম্পর্কটাও হয়ে যায়। আয়নের প্রেমে পড়াটা আরদির জন্য যেন বাধ্যতামূলক ছিল। তবে প্রেমটা দীর্ঘস্থায়ী হয়নি। কল্পনায় জগতে থাকাকালীন আরদি হেসে উঠল। আবেগে ভাসা দিনগুলো খুব একটা খারাপ হয় না। সাগর বলল, আরু, আমাকে এখনই যেতে হবে, বাসা থেকে ফোন এলো। ব্যস্ত হয়ে আরদি বলল, ও ঠিক আছে, চলুন। বিপত্তি বাঁধিয়ে আয়ন বলল, সাগর, আমি বলেছিলাম তোমার যখন তাড়া আছে আরদিকে আমিই না হয় বাসায় পৌঁছে দেব, ইফ ইউ ডোন্ট মাইন্ড।
ভাবার সময় না নিয়েও সাগর সম্মতি দিল। আরদি মনে মনে সাগরকে বলল, বলদ, হবু বউকে কেউ প্রাক্তনের সাথে ছাড়ে? প্রাক্তন তো কাল নাক স্বরূপ। এতক্ষণে আরদির অন্যরকম অনুভূতি হলো। মনে হলো পুরনো অনুভূতিরা তাজা হচ্ছে। 6 বছর আয়ানের জন্য কোনো রকম অনুভূতি কাজ করেনি, তবে মানুষটাকে মনে পড়তো। ওই যে প্রেমটা সেই শিখিয়েছে। আমার কি খবর জিজ্ঞেস করলে না তো? আরদি কফি শপ থেকে বের হয়ে গেল। পিছন পিছন আয়ানও আসছে। কিছুটা উঁচু স্বরে বলল, বসন্ত রানী। আরদি রাগের স্বরে বলল, আমার নাম আরদি, ইসরাত আরদি। সে তো আমারই বসন্ত রানী। খবরদার, আপনি আমাকে আপনার জালে ফেলছেন তো। আয়ান আবারও হাসল। তাদেরকে রেগে মেগে আরদি বলল, আপনার এই অসহ্যকর হাসি বন্ধ করেন। কেন? হাসি দেখেই তো প্রেম করেছিলে। উফ, জানোই তো এটা আমার অভ্যাস, পরিবর্তন করুন অসম্ভব। এর জন্যই মেয়েরা পটে যায়। রাস্তার দুপাশে দুজন হাঁটতে লাগলো। পলক বাদে আয়ন বলল, সাগর ছেলেটা ভালোই, তোমার জন্য পারফেক্ট। জানি বাবা মায়ের পছন্দ। তোমার পছন্দ না? পছন্দ। বয়ফ্রেন্ড নেই? 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। কয় বছরের সম্পর্ক? 9 মাস ছিল। দেন আমি নিরামিষ বলে ব্রেকআপ। আরদি চাপা হাসলো। আয়নের সাথে প্রেমের 2 মাসের মধ্যেই মা জেনে যায়। তখন তার মা বাসার সবাইকে বলে দেওয়ার ভয় দেখায়। মাত্র 16 বছরে প্রেম শিখেছে মেয়ে, এই কথা পরিবারের কেউ মানত না। সে ভীতিও ছিল বেশ, তাই ভয়ে ব্রেকআপ করে ফেলে। আয়ন চেষ্টা করেছিল সম্পর্ক টিকিয়ে রাখার, দুজনের ভবিষ্যতের কথা ভেবে আর আগায়নি। আরদির প্রথম প্রথম কষ্ট হতো খুব। সময়ের সাথে সাথে স্মৃতিতে ধুলো পড়ে যায়। কিন্তু মোছে না। আয়ন তাকে বাসা অবধি ছেড়ে দিল। নিজের রুমে এসে আরদি যেন প্রাণ ফিরে পেল। কিন্তু তার মা এসে 1000টা প্রশ্ন করে বসলো। প্রথমেই জিজ্ঞেস করলো, কিরে, কেমন কাটলো দিনটা? সাগর কত ভালো না? ক্লান্ত শরীর নিয়ে আরদি বলল, হ্যাঁ ভালো। তোর চাচারা বলছিল এঙ্গেজমেন্টটা এই মাসেই রাখতে। মা, পাটা ব্যথা করছে। পা ব্যথা করছে মানে? হেঁটে এলি নাকি? হ্যাঁ মানে, এত দূর থেকে তুই হেঁটে এলি? গাড়ি নিলি না কেন? বোকা বনে গেল আরদি। সত্যিই তো, তারা হেঁটে এলো কেন? আয়ন গাড়ি কেন নেয়নি? টানা 1 ঘন্টা তারা হেঁটে এলো। আরদি ভাবুক হয়ে তার মাকে প্রশ্ন করলো, মা, আমরা হেঁটে এলাম কেন? আমিও তো তাই জিজ্ঞেস করছি। কেন বলো তো? ও তো কিপটে না। 2 নারী ভাবনায় মগ্ন। আরদির সাথে তার মায়ের সম্পর্কটা বন্ধুর মতন। হঠাৎ তার মা বলে উঠল, সময় না কাটার জন্য মনে হয় তোর বাবাও না বিয়ের পর ঘুরতে গেলে এমন করতো, আস্তে গাড়ি চালাতো, নয়তো হেঁটে আসতো। থমকে গেল আরতি। আয়ানের উদ্দেশ্য কি এটাই ছিল? কোথাও না কোথাও আয়ান কি তাকে এখনো ভালোবাসে? আরতি বা কেন বলেনি গাড়ির জন্য? সময়টা কি তারও ভালো কাটছিল? এইসব প্রশ্নের উত্তর হয় একটাই, সময়টা আরদির ভালো লাগছিল। অপরাধী দৃষ্টিতে সে তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি সাগরের সাথে আসিনি। মানে? ওই মানে আমি। একা এলি তুই? না, কিভাবে বলি তোমাকে। আজব। আয়নের সাথে এসেছি। কফি শপে হুট করে ওর সাথে দেখা হয়ে যায় তো। আয়ন মানে ওই ছেলেটা? হ্যাঁ সূচক মাথা নাড়ালো আরদি। কিছু মুহূর্তে দুজন নীরবে কাটালো। তারপর মা বলল, ও কি চায়? কিছু না মা, হুট করেই দেখা, আর ওর জন্যই আমার কোনো ফিলিংস নেই। শিওর তুই? হ্যাঁ। কিছু একটার হিসেব মেলাতে মেলাতে আরদির মা রুম ত্যাগ করলো। বিপাকে পড়ল আরদি। আয়নের সাথে আবার কি দেখা হবে? এত বছর দেখা হয়নি, কারণ সে কেরিয়ার গোছাতে ব্যস্ত ছিল। আরদি উড়ো খবর পেয়েছিল আয়ন বিদেশে গিয়েছে। তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আয়নের ফিরে আসা, হুট করে দেখা হওয়া, সবটাই কাকতালীয়। আরদিন নিজের ডায়েরি খুঁজতে শুরু করলো। ডায়েরিতে একসময় তার আবেগী বয়সে ছন্দ লিখত। সবকিছুই আয়নকে ঘিরেছিল। পরবর্তী প্রেমটাতেও এই অনুভূতিটা হয়নি, তাই কিছু লেখেওনি। ডায়েরিতে সে আয়নের পুরনো নাম্বারটা পেল। কাঁপা কাঁপা হাতে সে ডায়াল করলো নাম্বারটিতে, যদিও সে নিশ্চিত ছিল না উপাস থেকে সাড়া পাবে কিনা। 3-4 বার রিং হওয়ার পর রিসিভ হলো। আরদির হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গেল। সত্যি আয়ন রিসিভ করেছে। হ্যালো, কে বলছেন? আমি। ওপাশ থেকে সেকেন্ড কয়েক সাড়া এলো না। তারপর খিলখিলিয়ে হেসে বলল, কি ব্যাপার, আমাকে মিস করছো বসন্ত রানী? উফ, আপনাকে কেন মিস করতে যাব? কে হন আপনি? আমার প্রেমিক ছিলেন।
সে তো আমি সবারই ছিলাম, কজন আমার মর্ম বুঝলো বলো? মানে? সে কিছু না, একসময় তোমার নাম্বার থেকে খুব কল আসতো, কখনো ক্রন্দন মাখা নারী কণ্ঠে ভয়েস আসতো, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না, পড়াশোনায় মন বসছে না। নিজের অতীতের কর্মকাণ্ড শুনে হার্দি লজ্জা পেতে শুরু করলো। কত পাগলামি না করেছে সে। হঠাৎ আয়ন বলে উঠল, হেই, তোমার সাগর কেন কল করছে আমাকে? দুই বউ বর একসাথে আমার প্রেমে পড়নি তো? সাগর আপনাকে কেন কল করবে? আর নাম্বার কোথায় পেল? তোমার সামনেই তো নিল। উপস, তুমি তো তখন আমার শহরে ছিলে। আরদিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল সে। বিড়বিড় করে আরদি বলল, আজব লোক। রাতের খাবার টেবিলে উপস্থিত হয়ে আরদি জানতে পারলো 5 দিন পরেই সাগরের সাথে এঙ্গেজমেন্ট, তারপরই বিয়ের কাজকর্ম শুরু হবে। কোথাও যেন আরদির মনে হচ্ছে সবটা ঠিক হচ্ছে না, আরও কিছু সময় দরকার। কিন্তু বাবা চাচার সামনে এটা বলার সাহস হয়নি। নিজের মনকে সান্ত্বনা দিল, প্রকৃতির নিয়মেই সবটা হোক। রাত 12টার সময় তার ফোনে কল এলো। ঘুম জড়ানো কণ্ঠে সে রিসিভ করে বলল, হ্যালো, তুমি কি ঘুমাচ্ছ? মেজাজ খারাপ করে মোবাইলের পর্দায় চোখ বুলিয়ে দেখলো কলটা আয়ন করেছে। রাতে ঘুম ভাঙানোর পর ঘুমাচ্ছ প্রশ্নটা তার দ্বারাই সম্ভব। কঠিন কণ্ঠে উত্তর দিল, রাত 12টায় জেগে জেগে স্বপ্ন দেখছি। না, তুমি ঘুমাচ্ছ? এত জলদি ঘুমিয়ে পড়লে? আগে তো অনেক রাত অবধি জেগে থাকতে। মনে মনে আরদি বলল, তখন তো প্রেমের ভূত ধরেছিল। মুখে বলল, এত রাতে কল করলেন কেন? তুমি বিকেলে কল করেছিলে, তোমার হবু বর তো আমাদের সুখের সাগরে আগুন ধরালো, প্রেমটা আর হলো কই, তাই ভাবলাম রাতে প্রেম করি। শাট আপ, হেসে উঠল আয়ন। আরদিকে রাগিয়ে দিতে বেশ ভালো লাগে। একজন হাসছে, অপরজন বিরক্ত হচ্ছে, তবুও কেউ কল কেটে দিচ্ছে না। আরদি প্রশ্ন করলো, সাগর কেন কল করেছিল? তোমাকে বলেনি? কথা হয়নি আমার সাথে। ও, তোমাকে ঠিক মতন পৌঁছে দিলাম কিনা জানতে চাইলো। ও, বাকি রাতটা দুজনে ফোনে কথা বলতে বলতেই কেটে গেল। কখনো আরদিকে রাগিয়েছে, তো কখনো হাসিয়েছে, নয়তো কোনো পুরনো কথা তুলেছে। মাঝে মাঝে একবার গানও শুনিয়েছে আয়ন। সব মিলিয়ে আরদির খুব সুন্দর একটা রাত পার হলো। একবারের জন্য আয়নকে প্রশ্ন করার সাহস হলো না, কেন আবার প্রবেশ করলে আমার শহরে? এর পরের দিনই সাগরের সাথে আরদি চলে গেল শপিংয়ে। গিয়ে দেখলো সেখানেও রাজকুমার উপস্থিত। সাগরকে প্রশ্ন করতে সে উত্তর দিল সে নিজে আসতে বলেছে। তখন আরদি বিড়বিড় করে বলল, কোন পাগলের পাল্লায় পড়লাম? আয়ন তখন ফিসফিস করে বলল, আমার মনে হয় সাগর আমাকে তার ছোট বোনের জন্য পছন্দ করছে। বোনটাও কিউট। খুব রাগ লাগছিল আরতির। সে বুঝতে পারছিল আস্তে আস্তে সে পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে। রাত ভোর কথা বলে আয়নের সাথে, সাগরের সাথে বের হলেই সেখানে আয়ন উপস্থিত হয়। কখনো কাকতালীয়ভাবে, নয়তো সাগর নিয়ে আসে। দিনকে দিন বাজে অভ্যাস হচ্ছিল। এঙ্গেজমেন্টের দিনটাও ঘনিয়ে এলো। শপিং করতে গিয়ে সেদিন আয়ন সবার সাথে পরিচিত হয়। মিশুক ছেলেটা মুহূর্তে সবার মন জয় করে নেয়। আরদির বাবা তাকে বলল, আয়ন আমার নিজের ছেলে নেই, এঙ্গেজমেন্টের কিছু দায়িত্ব আমি তোমাকে দেব, পাত্রপক্ষের সবটা তুমিই খেয়াল রাখবে। ব্যাস, আয়নকে আর বাধা দেয় কে? এঙ্গেজমেন্টের পরিকল্পনা করার মাঝেও আয়নও উপস্থিত ছিল। দুই পরিবারের সবাই তাকে সাধারণভাবেই গ্রহণ করেছে। কেউ তো আর জানে না ছেলেটা তাদেরই মেয়ের প্রাক্তন ছিল। এঙ্গেজমেন্টের দিন আয়ন তাড়াতাড়ি আরদির বাড়িতে উপস্থিত হয়। স্বভাব মতোই সে হেসে কাজকর্ম করছে। আরদি শুধু তাকিয়ে দেখছে, আয়ন কি খুব খুশিতে আছে বলেই হাসছে, নাকি কষ্ট আড়াল করতে হাসছে? ধুর, সেও কি ভাবছে? আয়নের কষ্ট কেন হবে? কেন যেন আয়নের সব পুরনো কথা আরদির মাথায় ভর করেছে। মন চাইছে আবারও সেই সময়টাই ফিরে যেতে, কিন্তু সে জানে এই ইচ্ছেটা পাপ। আরদির মুখের সামনে তুড়ি বাজিয়ে আয়ন বলল, কি ভাবছো এভাবে? কিছু না। গতকাল রাতে কি হয়েছে জানো? কি হয়েছে? নদী, মানে সাগরের কিউট বোনটা আমাকে কল করেছিল। ও কেন কল করবে? প্রায় 2 ঘন্টা কথা বলল। আরদি সন্ধিহান দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে রইল। গত রাতে তো 3টে অবধি আয়ন তার সাথে কথা বলেছে। নদী কখন কল করলো? প্রশ্নটা আয়ন ধরতে পেরে বলল, তোমার সাথে কথা শেষ করার পরই কল দিল। রাত 3টায় নদী কল করেছে? কি বললো কল করে? ওকে ঘুম পাড়িয়ে দিতে বলেছে। অসহ্য। আরদি রেগে মেগে চলে যেতে লাগলো। আয়ন তখনও হাসছে। আরদি তার মায়ের রুমে গিয়ে দেখলো মা শাড়ি পছন্দ করছে।
কঠিন স্বরে বলল, মা তুমি কি শুরু করেছো বলবে? কি শুরু করলাম? আয়নকে তুমি আমাদের বাসায় কেন ডেকেছো? এক্সকে কেউ এঙ্গেজমেন্টের দায়িত্ব দেয়? আরে আসতে বল, তোর বাবা শুনতে পেলে কি করবে? উফ! বিরক্তি নিয়ে তিনি দরজা আটকে দিলেন। আরদির রাগ তখনও পড়েনি। তার মা বলল, আয়নকে আমি রাখিনি, তোর বাবা রেখেছে। আর ছেলেটা ভালোই। ভালো না চাই, অসভ্য একটা। তোকে কিছু বলেছে? নদীর সাথে লাইন করতে চাইছে। ভাবতে পারো তুমি কতটা নির্লজ্জ? নির্লজ্জ কেন হবে? নদীর সাথে তো ভালোই মানাবে। ওর সাথে আয়নকে কিভাবে মানাবে? তুমি পাগল হয়ে গেছো? হারদির মা বুঝতে পারলো মেয়ের রাগ আকাশ ছোঁয়া। কখনো সে কারোর বাহ্যিক সৌন্দর্য নিয়ে কিছু বলে না। এতটা রাগ সে আগে দেখায়নি। সব সময় ভীতু হয়ে থাকতো। কয়দিনে ভয়টা যেন পাচ্ছে না। শীতল কণ্ঠে তার মা বলল, আচ্ছা তুই ওর কথা বাদ দে। এঙ্গেজমেন্টে তুই কি পরবি? শাড়ি না লেহেঙ্গা? ঘোড়ার আন্ডা পরবো আমি। আমার জায়গায় তুমি করো বিয়েটা। সবাই খারাপ হয়ে গেছে, যা তা। বিড়বিড় করতে করতে আরদি বের হয়ে গেল। আরদির মা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মেয়েটা কি দ্বিতীয়বার দুর্বল হয়ে পড়েছে? সন্ধ্যার দিকে সাগরের বাড়ির সবাই উপস্থিত হলো। আরদি নজরে রাখলো আয়নকে। বেশ লক্ষ্য করছে সে। সুন্দর সুন্দর মেয়েদের আশেপাশেই আয়নকে দেখা যাচ্ছে। নদী আসা মাত্র দৌড়ে গেল স্বাগত জানাতে। একেবারের জন্যও আরদির দিকে তাকায়নি। সব মেয়েদের সাথে ফ্লার্ট করছে, কিন্তু একবারও আরদিকে বলেনি তোমাকে দেখে আমার বেহুশ হওয়ার উপক্রম। এর মাঝে সাগর তার বেশ প্রশংসা করেছে। এসব একেবারে যেন আরদির মন ছুঁয়ে যায়নি। অথচ আয়নের হাসিতেই সে কেঁপে ওঠে। রিং পরানোর সময় আরদি খেয়াল করছে আয়ন আশেপাশে ছিল না। এরপরে দেখলো কোথা থেকে মিষ্টি এনে নদীকে খাইয়ে দিচ্ছে। বিষয়টা বেশ গায়ে লেগেছে আরদির। মাথা ব্যথা করছে বলে সে আড্ডার মহল থেকে বেরিয়ে এলো। ফোন নিয়ে ইচ্ছে মতো কল করলো আয়নকে। সে দেখছে আয়ন ইচ্ছে করেই কলটা কেটে দিচ্ছে। মেয়েদের সাথে আড্ডায় ব্যস্ত সে। আরদির মা আড্ডা মহলে গিয়ে আয়নের উদ্দেশ্যে বলল, আয়ন তোমার রুমে আমার ব্যাগটা রাখা আছে, একটু এনে দাও তো। সম্মতি জানিয়ে আয়ন তার রুমে গিয়ে ব্যাগটা খুঁজতে লাগলো। পরক্ষণেই মনে হলো কিরকম ব্যাগ। বেরোতে যাবে তখন দেখলো আরদি তার রুমে ঢুকছে। রুমে প্রবেশ করেই সে আয়নকে থাপ্পড় দিল। হুট করে এমনটা হওয়ায় আয়ন হাঁ করে রইল। এবারে মুখ খুলে আরদি বলল, বারবার ফোন করছি অথচ ফোনটা কেটে দিচ্ছেন কেন? বিরক্ত করছিলাম আমি? মেয়েদের সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত ছিলেন। নদীকে মুখের সামনে গিয়ে মিষ্টি খাওয়ালেন, তার রূপের প্রশংসা করলেন। আমি দেখতে সুন্দর না? একবারও তো আমার প্রশংসা করেননি। বলতে বলতে সে কেঁদে উঠল। কেঁদে কেঁদে আরও অনেক কিছু বলেছে যা অস্পষ্ট। আয়ান একটু কঠিন হয়ে বলল, তোমার এত গায়ে লাগছে কেন? কিছু হও তুমি আমার। নিজে তো ঠিকই বিয়ে করে নিচ্ছ আরদি। বাক্যটা শুনে আরদি থেমে গেল। এক নজর সে আংটির দিকে তাকালো। পরে খেয়াল করলো আয়ন তাকে নাম ধরে ডেকেছে। এটাও তাকে স্বস্তি দেয়নি। বসন্ত রানী তো ডাকে সব সময়। দীর্ঘশ্বাস ফেলে সে বের হয়ে এলো। তার মস্তিষ্ক জানে যা করছে ভুল, কিন্তু মন বলছে যা করছে সব ঠিক। আরদি ঘুমাতে এসে দেখলো তার মা আগে থেকেই বসে আছে। তার মা সব সময় হাসি খুশি থাকে। এজন্য বোধহয় নাম হয়েছে খুশি আক্তার। আরদি হতাশ মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মা চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কি আয়ানকে ভালোবাসিস আরু? আরদির চোখের কোণায় তখনও বিন্দু বিন্দু জল। মন আর চোখের জল দুটোই অবাধ্য। জল আটকাতে চেয়েও সে আটকাতে পারছে না। শীতল কণ্ঠে সে বলল, আয়ানকে চলে যেতে বলো মা। হ্যাঁ চলে যাবে তো। উঠে এসে আরদি তার মায়ের কোলে মাথা রাখলো। বেস্ট ফ্রেন্ডের সাথে যেমনটা নিজের দুঃখ ভাগাভাগি করা যায় তেমনভাবে সে তার মাকে বলল, কিশোরীকালে আমি আয়নকে ভালোবাসিনি মা। ওর কথার জালে আটকে গিয়েছিলাম। প্রেম ভালোবাসা এসবের মানেটাও শিখিয়েছিল সে। ও কোনো মেয়ের সাথে কথা বললে তখন রাগ লাগতো এই ভেবে যে আমার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে মিষ্টি করে কেন কথা বলবে। কিন্তু বিশ্বাস করো, মন থেকে রাগটা আসতো না, অধিকার থেকে আসতো। ব্রেকআপ হওয়ার বছরখানেক পর বুঝি ওটা ভালোবাসা ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে কোথাও না কোথাও আমিও ঠিক করছি না। কোনো মেয়ের সাথেই ওকে মানাবে না। আমি জানি না। আরদির অস্থিরতা বেড়ে গেল। তার মা আলতো করে বলল, শান্ত হ তুই, এতটা হাইপার হোস না। ও তো রাজকুমার তাই না মা? রাজকুমারের পাশে যে সে মেয়ে মানায় না। রাজকুমারের পাশে তার পছন্দের মানুষকেই মানায়। বসন্ত রানীকে মানাবে, নদী সুচি রুমি এদের কাউকে মানাবে না। তুমি বলো মা, মানাবে না? হ্যাঁ
মানাবে না। তবুও কেন এমন করছে? তুই কি বিয়েটা করতে চাস না আরু? চুপ হয়ে গেল আরতি। এই উত্তরটা তারও জানা নেই। তার মা আবারও বলল, আরু, তুই চাপা স্বভাবের বলে তোর বন্ধুটা সব সময় আমিই হতে চেয়েছি। একজন বন্ধু হয়েই তোকে বলছি, নিজের মনকে শান্ত কর, নিজেকে সময় দে, সঠিক সিদ্ধান্ত নে। মনে একজনকে বসিয়ে সংসারটা অন্যজনের সাথে মানিয়ে নেওয়াটা কষ্টকর। ও, আয়ন বলেছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মাথা ঠান্ডা কর, কাঁদিস না আর। কাঁদছি কই, কাঁদছি না তো। তোর এঙ্গেজ হয়েছে সবে, তবে শেষ কিন্তু এখনো হয়নি। বিয়ের আগে অবধি সময় আছে তোর কাছে, আশা হারাস না আরু। অশান্ত মনটা কিছুটা শান্ত হলো আরদির। আয়নের সাথে প্রেমের সময় একবার সে প্রশ্ন করেছিল তাকে বসন্ত রানী কেন ডাকে। উত্তরে আয়ন বলেছিল, সাদা কালো জীবনটাকে বসন্তের নভশ্চরে ছোঁয়া লাগিয়ে তুমি রঙিন করে দিয়েছ। আমার রাজ্যের তুমিই রানী, তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। আমার রাজকুমারের জায়গাও কেউ নিতে পারবে না। কথাটার গভীরতা তখনও উপলব্ধি করেনি সে, কিন্তু আজও আয়নের জায়গাটা সত্যিই কেউ নিতে পারেনি। হেসে উড়িয়ে দেওয়া প্রতিটা কথার গভীর অর্থ আজ উপলব্ধি করতে পারছে সে। রাত গভীর হলে আরদি নিজের ফোনের দিকে দৃষ্টি তাক করলো। প্রতিদিন আয়ন ইচ্ছে করে তাকে কল দিয়ে বিরক্ত করত। এপার ওপার হাজারো কথা বলতো। খুব করে চাইছে আজ নাম্বারটা থেকে কল আসুক, ভুল করে হলেও আসুক। পরক্ষণেই আরদির মাথায় এলো সে তাকে চড় মেরেছে, আর আয়নও তাকে কঠিন কথা বলেছে। আগে একবার এমন কঠিন কথা বলেছিল ব্রেকআপের সময়। আয়নের রাগী ভাবটা সে বরাবরই ভয় পায়। নিশাচর পাখির মতন সে রুম ত্যাগ করে আয়নের রুমের দিকে রওনা হলো। সে জানে আয়ন আজ তার বাড়িতে আছে। আরদি গিয়ে দেখে আয়ন তখনও জেগে ফোনে কিছু একটা করছে। রুমে প্রবেশ করেই সে নিচু স্বরে বলল, দুঃখিত, তখন রাগ কন্ট্রোল করতে না পেরে চড় মেরেছে আমি। আই এম সরি। কথাটা শুনতে পেয়ে আয়ন না তাকিয়ে বলল, প্রবলেম নেই, যাও তুমি এখন। আরদির গায়ে লাগলো কথাটা শেষ। সরি বলতে এসেছিল সে, থাকতে আসেনি। যাও তুমি বলার কি দরকার? চেয়ারে বসে আরদি বলল, কিছু কথা ছিল। বলো। এমন ভাব করছেন যেন আমার দিকে তাকালে চোখ ঝলসে যাবে। যাবে না। হাসি হাসি মুখ করে তাকা ছেলেটার এমন গম্ভীর কথা শুনলে যে কেউ বিরক্ত হবে। আরদিও হচ্ছে, কিন্তু সেটা চেপে রেখে আরদি বলল, আপনি এখন কি করছেন? ফোন টিপছি। তা বলছি না, মালয়েশিয়া থেকে আসলেন কখন? 2-3 মাস আগে। কেন? আন্টি আঙ্কেল কোথায়? গ্রামের বাড়ি, রুচির বাসায় থাকছি আমি। রুচি মানে আরদির সেই বান্ধবী, যে আয়নের কাজিন হয়। 3 বছর আগে তার বিয়ে হয়ে যাওয়া, বর্তমানে কোনো যোগাযোগ নেই। মৃদু স্বরে আরদি বলল, রুচি কেমন আছে? ভালো। এখানে জব করেছেন আপনি? হুম। সত্যি করে একটা কথা বলবেন? সত্যি বললে মানতে পারবে? আমার জন্য অপেক্ষা করেন? আমি হ্যাঁ বললে পরিস্থিতি কি পাল্টে যাবে? আরতি চুপ করে রইল। চোখের জলগুলো বিনা বাধায় গড়িয়ে পড়ছে। অনেক বড় ভুল করেছে সে। একদিকে সাগর, অন্যদিকে আয়ন। আয়ন বলল, আমি বলেছিলাম আরতি, একদিন না একদিন আমি ফিরে আসব। তুমি কথা দিয়েছিলে অপেক্ষা করবে। 6 বছরে যে পরিস্থিতি পাল্টাবে না কে জানতো। আমি শুনেছিলাম আপনি মালয়েশিয়ায় সেটেল হয়ে গেছেন, আপনার অনেক গার্লফ্রেন্ড আছে। বাচ্চাদের মতন কাঁদবে না আরতি, বাচ্চা বাচ্চা কথাও বলবে না। যে কেউ এসে যা তা বলল আর তুমি বিশ্বাস করে নিলে। আমার আগেও তো আপনার গার্লফ্রেন্ড ছিল অনেকজন, তাই তুমি আমার লাইফে আসার পর আমি কারোর সাথে সম্পর্কে জড়াইনি বসন্ত রানী। চোখের জল মুছে নিল আরতি। সব দোষটা তার। হাতের দিকে তাকিয়ে আরতি রিংটা খুলে ফেলল। তা দেখে আয়ন বাঁকা হেসে বলল, বিয়েটা তুমি নিজের ইচ্ছাই করছো না? অনিচ্ছা ছিল না, সাগরকে বিয়ে না করার কোনো কারণ ছিল না। এখন আছে হয়তো। তোমার বাবার সামনে গিয়ে বলতে পারবে বিয়েটা তুমি করতে পারছো না? নিশ্চুপ হয়ে গেল আরতি। এই সাহসটা তার নেই, কিন্তু সাগরের সাথে সারা জীবন অভিনয় করাটাও সম্ভব না। সময় আছে এখনো। কিছু না বলে আরতি রুম থেকে বেরিয়ে গেল। খুব বিশ্রী একটা পরিস্থিতি দাঁড় হয়েছে, হয় মরণ নয় বাঁচন। 2-3টা দিন এমনই কেটে গেল। খুব বাজে দিন কেটেছে আয়নের সাথে। এর মাঝে একবারও কথা হয়নি। সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আরদির শরীরের অবস্থাও ভালো না। সেদিন আরদির সাথে দেখা করতে রুচি এলো। তাকে দেখতে পেয়ে আরদি স্বস্তি পেল। এই বুঝি আয়নের কোনো খোঁজ পাবে। রুচিকে দেখে আরদি বলল, একা এলি? বাচ্চা কই তোর? মায়ের কাছে। তুই মোটা হয়ে গেলি কেন রে হঠাৎ? হঠাৎ? কত বছর পর দেখছি বলতো? হাসলো আরদি।
সময়টা হুবহু আগের দিনের মতোই। রুচি যখন তার বাড়িতে আসতো, চুপি চুপি আরদি আয়নের খোঁজ নিত। আজও তাই করলো। আস্তে ধীরে এসে বলল, তোর ভাইয়া কোথায় রে? ও তো চলে গেছে। ওর কাছ থেকে খবর পেয়ে আমি তোর কাছে এলাম। তোর তো মনেই নেই আমাকে। চলে গেল কেন? তুই কিছু জানিস না? ভাইয়া যাওয়ার আগে তোকে কিছু বলেনি? না তো। ভাইয়ার তো বিয়ে ঠিক করে ফেলেছে মামারা। সামনের 10 তারিখে বিয়ে। মানে? ভয়ে কাঁপতে শুরু করলো আরতি। বিয়ে হয়ে যাওয়া মানে চিরদিনের জন্য তার রাজকুমারকে হারিয়ে ফেলা। অন্য কোনো নারী তার রাজকুমারের ওপর অধিকার দেখাবে, অন্য কেউ তাকে জড়িয়ে ধরবে, তার দিকে মুগ্ধ হয়ে তাকাবে। কি করে মেনে নেবে আরতি এসব? উনি নিজের ইচ্ছায় বিয়ে করছেন রুচি। উপায় নেই। মেয়েটার সাথে অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়েছিল। আরতি চুপ হয়ে গেল। রুচি বলল, আয়ন ভাই তোকে অনেক ভালোবাসে রে। ভাই বাইরে থাকলেও তোর প্রতিটা খবর সে জানতো। তুই কি করছিস, কার সাথে ঘুরছিস, এই কথাটা আরতি বুঝতে পেরেছে। না হয় বিয়ের কথাবার্তা হওয়া মাত্রই আয়নের ফেরার কথা নয়। রুচি আবার বলল, তুই কোনোদিন খোঁজ করবি ভেবে ভাই নিজের আইডি, ফোন নাম্বার সব ট্যাগ রেখেছে। বুঝতে পেরেছি আমি। উনি বিয়েটা করবেন, তাই না? তুই কি সাগরের সাথে বিয়েটা ভাঙতে পারবি? আবারও চুপ হয়ে গেল সে। রুচি কিছুটা কঠিন স্বরে বলল, তুই কি এখনো ভয়ে চুপসে থাকবি? তোর বর্তমান সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতের ফল। তুই যদি ভাইয়ের কাছে ফিরে যাস, তাহলে সব নিয়ম ভেঙে ভাই তোকে আপন করে নেবে। রুচির প্রতিটা কথা আরদির মস্তিষ্কে গেঁথে রইল। রুচি চলে যাওয়ার পর আরদির মা বলল, আমি তোকে হেল্প কোনো কিছুতেই করতে পারবো না আরু। তুই যদি বিয়েটা না করতে চাস, তাহলে সবটা তোকেই করতে হবে। আরদি অনেকবার বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আয়নের কথা বলতে পারেনি। এর মাঝে আয়ন একবার কল দিয়ে রিসিভ করেছিল। 3-4 মিনিট কথা হয়েছে, তারপর আর কোনো খবর পায়নি। 8 তারিখ আরদি সাগরের সাথে দেখা করার জন্য সেই কফি শপে অপেক্ষা করছে। সাগর আসা মাত্র সে সব ভয় কাটিয়ে বলল, সাগর, আমি বিয়েটা করতে চাই না। এমন কথায় সাগর হতভম্ব হয়ে গেল। মৃদুস্বরে বলল, মানে? আমার পুরো পরিবার তোমাকে পছন্দ করে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমার পরিবার রাজি। আমি অন্য একজনকে ভালোবাসি। ফাজলামো করছো? 2 দিন আগেও রাজি ছিলে, আর এখন অন্যজনকে ভালোবাসো? বাবার দিকে তাকিয়ে আমি রাজি ছিলাম। এমনভাবে বাবা বলেছিল যে না করতে পারিনি। আর তখন কিচ্ছু জানি না আমি। আমার পরিবার সব পরিকল্পনা করে রেখেছে। তুমি আমাকে বিয়ে করে সুখী হতে পারবে না সাগর? সেটা আমার বিষয়। তোমার পরিবারকে বলো বিয়ে ভাঙতে। সাগর, তুমি বুঝতে পারছো না, আমাদের 3 জনের কেউ সুখী হতে পারবো না। তোমার বাবা যদি বলে বিয়েটা, তবেই ভাঙবে। সাগরের সাথে কথা বলে কোনো ফল হয়নি। এদিকে মাও বলে দিয়েছে কোনো সাহায্য করবে না। বাবার সামনে দাঁড়িয়ে বিয়ে করব না বলার সাহস হচ্ছে না। পরদিন রাতে আয়ন কল করে বলল, বসন্ত রানী, তোমার রাজকুমার রাজ্যের রানী অন্য কেউ হচ্ছে। হলুদ ছিল আজ। তোমার জন্য আমি 6টা বছর অপেক্ষা করেছি। তোমার পরিবারকে একবার বলেই দেখো না, ভোর হলেই আমি অন্য কারোর হয়ে যাব। খুব কাঁদলো আরদু সেদিন। কাঁদতে কাঁদতে এক সময় তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপা কাঁপা স্বরে বলল, বাবা, আমি আমি বিয়েটা করব না। আরদির বাবা বেশ রাগী স্বভাবের। রেগে মেগেই তিনি বললেন, কি বললে তুমি? এঙ্গেজড হয়ে গেছে তোমার? এই সময় যদি এমন কথা বলো, তাহলে পাত্রপক্ষকে কি জবাব দেব? আরদির কান্নার বেগ কয়েক গুণ বেড়ে গেল। কেঁদেই সে বলল, সরি বাবা, কিন্তু আয়নকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আয়ন মানে ওই ছেলেটা? বাবা, আমি তোমাকে সব বলছি। ততক্ষণে বাড়ির সবাই রুমে উপস্থিত হলো। আরদি কিশোরী কাল থেকে সমস্ত কথা নির্ভয়ে সবার সামনে বলল। সব শোনার পর বড় চাচা বলল, অসম্ভব বিয়েটা ভাঙা। ওদের সামনে আমরা ছোট হয়ে যাব। এর মাঝে আরদির ভয়ঙ্কর একটা কথা বলে বসলো। বলল, আমি কিন্তু বিয়ের দিন পালিয়ে যাব বড় চাচা। সবার মাঝে খুশি আক্তার চোখে জল নিয়ে আছেন। তিনি ভাবতেও পারেনি মেয়ে এত বড় কাণ্ড করে বসবে। তিনি স্বামীকে মেয়ের সুখের কথাটা বোঝালেন। সবাই আলোচনার পর বড় চাচা বলেন, আয়নের পরিবারকে আসতে বলো, পাত্রপক্ষই তো আসে। আয়নের ফোনে ভোরে সাগরের কল আসলো। সাগরের মূল কথা ছিল এরকম, কংগ্রাচুলেশন ভাই, তুই পারলি। আরদি মুখ ফুটে সবার সামনে সবটা বলেছে। তোর ভালোবাসার জোর আছে বলতে হয়। সাগরের সাথে যখন আরদির বিয়ের কথাবার্তা ফাইনাল হয়, তখনই আয়ন সম্বন্ধ নিয়ে যায়। ফলস্বরূপ আয়নের পরিবারকে খালি হাতে ফিরে আসতে হয়। আরদির বাবাকে সবকিছু বললে তিনি বলেন, আরদি তোমাকে বিয়ে করতে চাইলে তবেই বিয়েটা হবে। বিয়ের কাজকর্ম শুরুর আগে আরদিকে সেটা বলতে হবে। আমার মান সম্মান ডুবে যাওয়ার সময় নয়।
সাগরের সাথে কথা বলার পর সে রাজি হয় এই শর্তে যে আরদি নিজে থেকে আয়ানকে বিয়ে করবে বলে সাগর সরে আসবে। সবটা আয়ানের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আরদির বাবাকে বলে এঙ্গেজমেন্ট সে ছিল। আয়নের বিয়েটা নিয়ে রুচি বলার কথাগুলোও মিথ্যা ছিল। সবটা জানার পর আরদি রাগ করতে গিয়েও রাগ করতে পারেনি। তার ভালোবাসাটা ফিরে পাওয়ার জন্য কত পাগলামি না করেছে। বিয়ের রাতে আয়ন বলল, বসন্ত রানী, আপনার রাজকুমারটা তাহলে আমিই হলাম। আমার পুরো পৃথিবীতে চিৎকার করে জানাতে ইচ্ছে করছে আমি সুখী। প্রেমের শহর কি জানো? প্রেম করার সময় একবার বলেছিলে প্রেম শহরে তারাই যায় যারা প্রেমে পড়ে, প্রেমের মর্ম বোঝে। শহরটা তাদের জন্যই তৈরি। চলো তাহলে পালাই। কোথায়? প্রেম শহরে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।